সেকেন্দার ভাই, ওয়েলকাম ব্যাক। বলতে গেলে নিজের ঘরে ফেরার মতো আর কি, নিজেকে নিজের ঘরই বলা যায়। আপনি 28 বছর ধরে সাংবাদিকতা করছেন, এটা আপনার একটা ওয়ান কাইন্ড অফ হোমই হয়ে গেছে। ঘরে ফিরে কেমন লাগছে? ঘরে ফেরা না, আপনার প্রফেশনাল জায়গা থেকে এই জায়গায় আসাটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে সবারই। কারণ হচ্ছে এখানে ক্রিকেটাররা আসেন, আমরা খেলাধুলার লোক এবং খেলাধুলা নিয়েই কাজ করি। সেই জায়গা থেকে যখন আপনার রেস্ট্রিকশনগুলি আসে তখন এখানে ক্ষতিগ্রস্ত হয়, যে সংশ্লিষ্ট ক্রিকেট আছে ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হয়। প্রচার যত কমে যাবে তত এইখানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অন্য যে বিষয়গুলো থাকে, ক্রিকেটের যে একটা জৌলুস আছে, ঝাঁজ রয়েছে, সেই ঝাঁজটা থাকবে না। এই না থাকাটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই ক্ষতিকর একটা জায়গা। যেটা আমার ধারণা যেটা করেছিল যে আগের যে উপদেষ্টা ছিলেন, সেই ক্রীড়া উপদেষ্টা তিনি যেটা বলেছিলেন যে আমরা দেখেছি যে বলেছেন যে ফুটবলকে উঠাবেন আর ক্রিকেটকে একটা দেশের হেজেমনি বলেছিলেন, মানে একটা গেমকে উঠাতে গিয়ে আর একটা গেমকে শেষ করে দেবেন এবং এখানকার টাকা নয় করার জন্য অনেক কিছু করেছিলেন। আপনি জানেন কিনা, বিকেএসপিকে সেন্টার অফ এক্সেলেন্স করার জন্য 150 কোটি টাকা দেওয়ার জন্য বিসিবিকে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। তার মানে হচ্ছে যে বিসিবির টাকা যদি উনি আর 6 মাস থাকতেন, বিসিবির টাকা 1 টাকাও থাকতো কিনা সন্দেহ আমি। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে পুরো প্রক্রিয়াটাই আসলে একটা ইয়ের মধ্য দিয়ে আসছে, একটা ডিফারেন্ট একটা জায়গা থেকে তার একটা পরিকল্পনার মধ্য দিয়ে যাতে ক্রিকেটকে শেষ করে দেওয়া যায় এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য কিছু লোক এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বর্তমানে পরিচালকদের মধ্যে রয়েছেন, যারা আসলে এজেন্ডা নিয়ে এসেছেন আমরা যতটুকু দেখেছি। তো সেই এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে যেটা হচ্ছে যে বিবাদ আর বিভেদ তৈরি করেছে। বিবাদ বা বিভেদ কখনোই কোনো ফেডারেশন বলেন বা কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনে না। যখন এই নির্বাচিত হওয়ার পরে দেখেন এই সরকার, একটা নির্বাচিত সরকার আসার পরে মবক্রেসির যে শঙ্কা ভয় ছিল মানুষের মধ্যে, সেটা কিন্তু নাই। এখন দেশে একটা শান্তির বাতাস বইছে, একদম বসন্তে হাওয়ার মতো। তো যদি তাই হয়, আপনি ভেবে দেখেন বাংলাদেশের ক্রিকেটেও আমরা আশা করছি যে এরকম একটা শান্তির হাওয়া দেবে। যেহেতু নতুন সরকার আসছেন, নতুন মন্ত্রী আসছেন স্পোর্টসের, তো আমরা আশা করব তিনি একজন স্পোর্টসম্যান হিসেবে তিনি অলরেডি একটা বার্তা দিয়েছেন। এই কারণেই আজকে তার কারণেই আসলে এই জায়গায় আমরাও এসব কাজের একটা পরিবেশ পেয়েছি। আমরা তো এমন না যে বিসিবির একেবারে অন্দরমহলে গিয়ে তাদের রুমে রুমে ঢুকে নিউজ সংগ্রহ করার জন্য কিংবা তাদের গোপন জিনিস বের করে নিয়ে আসছি। আমরা একটা কমপ্লেক্স মিডিয়া প্লাজা যে জায়গায়, সেই জোনটায় আমরা থাকি। তো সেই জোনটাকে যখন আপনি প্রবেশ করতে দেবেন না, তখন উদ্দেশ্যটা বোঝা যায় আপনার খারাপ উদ্দেশ্য রয়েছে। আপনি মিডিয়ার মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন, কাউকে যেভাবে হোক বিভিন্ন রকমভাবে এই যে বিভেদ সৃষ্টি করা, এই বিভেদ সৃষ্টি করে আপনি ফায়দা নিতে গিয়েছিলেন, সেই ফায়দা আসলে আপনার নেওয়া হলো না। প্রকৃতির বিচার বলে একটা কথা হচ্ছে, আল্লাহ মহান, আল্লাহ সেই বিচারটা করছেন এবং আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে অন্যায়ভাবে যে নির্বাচন হয়েছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন অবৈধভাবে, সেই জোরালোভাবে শক্তি দিয়ে যেভাবে পেরেছেন আসিফ মাহমুদের সজীব ভুঁইয়ার ক্ষমতা ব্যবহার করে তাকে দিয়ে হুমকি ধামকির মাধ্যমে, তো সেই জায়গা থেকেও একটা বিচার হবে, একটা আদালতে মামলা রয়েছে, সেই সব জায়গা থেকেও বেরিয়ে আসবে। তো আপনি যেটা বললেন যে এখানে এসে এটা তো আমার বাসা না, এখানে আমি এখানে আসবো কাজের প্রয়োজনীয় ততটুকু সময়। যে কোনো জিনিস একটা জায়গায় একটা পরিশীলিত রূপ দেওয়া যায়। আপনি মিডিয়ার একটা নীতিমালা করতে পারেন, সেই নীতিমালাটা কি কতটুকু সময় আপনি দেবেন, একটা সময় স্লট প্রতিদিন বরাদ্দ থাকতে পারে, এই সময়টা আসবেন, প্রত্যেকটা জায়গায় থাকে এমন। সেই স্লটটা আপনার কমপ্লেক্সের ভিতরে যে লাফালাফি নাচানাচি আপনার কাজে ডিস্টার্ব তো করছে না। আপনার রয়েছে একটা জায়গায়, প্লেয়াররা অনুশীলন করে, সেই ফুটেজটা নেয়। নিউ মিডিয়া নিয়ে যদি আপনার আপত্তি থাকে, আপনার সেই আপত্তির জায়গাও এক্সপ্রেস করেন আলোচনার মাধ্যমে। কিন্তু আপনি এমন কিছু করতে যাচ্ছেন, বিভেদ তৈরি করে, ডিভিশন তৈরি করে, যাকে যেভাবে ম্যানেজ করার জন্য, এটা তো খুব ভালো জিনিস না। তার মানে আপনি নিজে স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য, স্বৈরাচার হওয়ার জন্য চেষ্টা করেছেন। তার মানে হচ্ছে যে আগে যেখান থেকে সেই বন্দোবস্ত থেকে সেই জায়গা থেকে বেরিয়ে আসার যে চেষ্টা, সেটা না করে যে একটা ভালো পরিবেশ ছিল ক্রিকেটে, সেই জায়গাটা আপনি নষ্ট করে দিয়েছিলেন। তো আজকে যেটা হলো, সেটা এই সমাধানটা কিন্তু আগেই হতে পারতো। আমি বিসিবির সভাপতিকে বারবার অনুরোধ করেছিলাম, ইভেন যারা অন্য পরিচালক রয়েছে তাদেরকে অনুরোধ করেছিলাম, তারা এটাকে আসলে ওইরকম পাত্তাই দেয়নি, বরঞ্চ এটাকে গুরুত্বের সঙ্গে নেয়নি। তার অনুরোধ যখন কথা বলি তখন কিন্তু তারা খুব বিনয়ের সঙ্গে বলে যে মিডিয়া এবং আমরা ভাই ভাই। এটা কিন্তু প্রেসিডেন্টও এই কথা বলেছেন। আমি দেখেছি যে মিডিয়া কমিটির যিনি চেয়ারম্যান, তিনি অত্যন্ত বেশি অ্যাডভান্স হয়ে অনেক কিছুই করার চেষ্টা করেছেন। এখন তো দেখছি যে বিভিন্ন জায়গায় ফেসবুকে বিভিন্ন স্পোর্টস ক্রিকেট মিডিয়া তৈরি করা হয়েছে, পোর্টাল পেজ তৈরি করা হয়েছে। সেই
বিসিবির কেউ কেউ রয়েছেন, আমরা জানি কে রয়েছেন, কিন্তু এখন ফাঁস করছি না। তবে অদূর ভবিষ্যতে নিশ্চয়ই ফাঁস হবে এগুলো, যে আপনারা এই যে এগুলো তৈরি করে আপনি মনে করেন না যে এইটা দিয়ে ভালো কিছু করতে পারবেন। আপনাদের উচিত একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে কীভাবে ক্রিকেটকে এগিয়ে নেওয়া যায়। একটা বিশ্বকাপ খেলতে দেননি আপনারা, আপনারা নিরাপত্তার নাম অজুহাত দিয়ে আপনারা যেভাবে একটা মবক্রেসি তৈরি করার চেষ্টা করেছেন, আপনারা ফেসবুক দেখে আপনারা যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সব জায়গা থেকে সরকারকে আপনারা কনভিন্স করার ওইভাবে চেষ্টাও করেননি। আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন আমরা যাব না, এবং আপনি বলতেছেন ভারতকে শত্রু 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 খেলা। এই শত্রু শত্রু খেলা ক্ষেত্রে গিয়ে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতিটা করা উচিত হয়নি, কারণ আপনি চিরস্থায়ী না, আমিও চিরস্থায়ী না, কিন্তু এখানে মিডিয়ারা আসবে, কাভার করবে, কারণ এটা বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অর্জন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের রাষ্ট্রীয় জায়গা। সেখানে ভাই যে ব্যাপারটা বলছিলেন যে আমিনুল হক গতকাল বলেছিলেন যে মানে দায়িত্ব পাওয়ার পরে বলেছিলেন যে এই বোর্ডটাকে একরকম অবৈধ বা ইলেকশনটাকে অবৈধ বলে প্রশ্নবিদ্ধ বলেছেন। আমরা কি এক্সপেক্ট করতে পারি যে সুনার অর লেটার যে এই বোর্ডটা হয়তো থাকবে না, বা এই বোর্ডের অনেকেই থাকবে না, বা আমরা কি আরেকটা ইলেকশনের আভাস পাচ্ছি? আমার কাছে মনে হয় যে একটা প্রক্রিয়া তো রয়েছেই, যেটা মামলা আদালত, কিন্তু উচ্চ আদালতে যে মামলাটা রয়েছে, আমিনুল ইসলাম বুলবুল সাহেব কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে যেটা ডিভিশনাল এবং জেলা পর্যায়ের, সেইটা অ্যাডহক কমিটি থেকে নেওয়ার জন্য উনি চিঠি দিয়েছিলেন, এবং এখানে যেটা জনপ্রশাসন মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করে বাধ্য করেছিল, যেটা অনৈতিক এবং সরকারি হস্তক্ষেপ হিসেবে গণ্য হয়েছে। এবং সেই বিষয়টা নিয়ে একটা এই চিঠিটা যে অবৈধ, এটার ব্যাপারে একটা আদালতে রিট হয়েছিল, সেটা হলো উচ্চ আদালতে। সেই রিটের রায় অনুযায়ী আমিনুল ইসলাম বুলবুলের এই সিদ্ধান্ত বা এই চিঠি অবৈধ। সেই অবৈধ রায়টাকে মানে অবৈধ ঘোষণা করেছিলেন আদালত, সেই আদালতের সেই রায়টাকে স্থগিতাদেশ নিয়ে আপনার নির্বাচন করা হয়েছে। সেখানেও দেখুন, যারা নির্বাচনে পোস্টাল ভোট দিয়েছেন তাদের কিন্তু পোস্টাল ভোট দেওয়ার কথা না, কারণ হচ্ছে তারা সরাসরি ওখানে গিয়ে যে এজিএম হয়েছে বা ওখানে যে মিটিং হয়েছে সেই জায়গায় ভোট কেন্দ্রে তারা উপস্থিত ছিলেন। আমি ফারুক ভাইয়ের কথাই বলতে পারি, তিনি যে ইটা রয়েছেন, তার যে নমিনেশন পেপারটা এসছে সেটাও লেটে আসছে, তারপরে কিন্তু সবগুলি বৈধ করা হয়েছে। মানে হচ্ছে কি, গায়ের জোরে যত কিছু করা যায় সব কিছুই করা হয়েছে। আপনার 4টা ক্লাব, যে ক্লাবে আমজাদ সাহেবরা পরবর্তীতে হয়েছেন, এটা না একটা লোককে ব্যবহার করে তার কাছ থেকে কিনে নেওয়া হোক, যেভাবে হোক করেছেন। তো এই যে বিষয়গুলো তখন একটা আরবিট্রেশনের নামক নিজে পয়সা দিয়ে বিসিবির টাকা দিয়ে এরকম কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে ওই পারপাজে, এরকম কিছু জিনিসগুলো যেটা আসলে করার কথা, যেটা ক্রিকেটে ব্যয় করার কথা, সেই ক্রিকেটে ব্যয় না করে, ক্রিকেটের ডেভেলপমেন্ট, মাঠ ডেভেলপমেন্টে না করে, এরকম কিছু লোককে নিয়োগ দিয়ে আপনি এই পারপাসগুলি নিজের পারপাস সার্ভ করার জন্য, কিছু ব্যক্তির পারপাস সার্ভ করার জন্য কিছু কিছু সাবেক আইনজীবী কিংবা সাবেক বিচারকদের নিয়োগ দিয়ে এরকম টাকায় তাদেরকে দিয়ে একদম ছয়লাভ করিয়ে দিয়েছেন। এই যে বিষয়টা, এগুলি তো বিচার হওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নতুন সরকার রয়েছেন, আমি মনে করি তাদের আসলে ক্ষতি দেখা উচিত, এবং ইভেন আইসিসিরও ক্ষতি দেখা উচিত, যে এই যে কথায় কথায় এইভাবে নিয়োগ দিয়ে প্রচুর পয়সা, যেটা ডেভেলপমেন্টে খরচ না করে আপনি এইসব জায়গায় অনৈতিকভাবে খরচ করা হচ্ছে, এবং এই নির্বাচনে ম্যানিপুলেট করার জন্য 4টা ক্লাবকে বৈধ মানে করার জন্য, অন্য দলকে দেওয়ার জন্য এভাবে করা হয়েছে। আর অনেক কিছুই করা হয়েছে, সেটা সঠিক হয়নি আমি বলে মনে করি। আপনারা বরঞ্চ মিউচুয়ালি অনেক কিছু করা যায়, মিউচুয়ালি করতে পারতেন, কিন্তু হচ্ছে কি, আমাদের দেশের সবাই ইগো কাজ করে। তখন যে উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার পাওয়ারে সবাই শক্তিশালী ছিলেন। আর এখানে তো ম্যাক্সিমামই জানেন যে কিংস পার্টির লোক ছিল। কিংস পার্টি যেটা মিনস করা হয়, আপনারা জানেন যে কাদেরকে কিংস পার্টি বলা হয়, তার কারা এসছে। আপনারা দেখতেছেন যে এখন যারা বর্গী ছিল, বর্গী কিন্তু এখন চলে যাচ্ছে সব বাংলাদেশে। বর্গীরা এসে বাংলাদেশটাকে দখল করে নিয়েছিল এবং যত অস্থিরতা তৈরি করা, ক্রিকেটেরও রয়েছেন। তো এইসব জায়গায় প্রকৃত সংগঠকরা আসবেন, যারা সাবেক খেলোয়াড় আছেন তারাও থাকবেন, কিন্তু সেই জায়গা থেকে কি একটা প্রক্রিয়া যেন স্বচ্ছ হয়, সেই জায়গায় নতুন একটা নির্বাচন হোক, কিংবা এই বোর্ডকে রিফাইন করা হোক, মানে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আবার কেউ যে একেবারে জোর করে ক্ষমতা দেখিয়ে সব কিছু চলে আসবেন, সেটাও না হোক, আমরা এটা কখনোই চাই না। কারণ যে আসবেন, যদি কেউ জোর করে আসেন, কি অবৈধভাবে আসেন, তাহলে সেটা কিন্তু সেও কিন্তু আবার সে অনৈতিক, যে তাই পাওয়ার এক্সারসাইজ করে আসছেন, তিনি সেই পাওয়ার এক্সারসাইজ কিন্তু আপনার সঙ্গে, আমার সঙ্গে, অন্যদের সঙ্গে দেখাতে চেষ্টা করবেন। আপনি চিন্তা করেন, এই যে গত কয়েকদিন আমিনুল ইসলাম বুলবুলের এই সময়টার মধ্যে 24 জন লোককে নিয়োগ দেওয়া হয়েছে এখানে বিসিবিতে। তারা কারা? তারা হচ্ছে এনসিপি এবং জামাত। তো এই যে
ক্যাপচার করা, বিসিবিকে ক্যাপচার করা এবং তাদের পাওয়ারে তারা এত বেশি শক্তিশালী ছিলেন। এই 24 জনের নাম প্রকাশ করা হচ্ছে না এখন। কেন প্রকাশ করা হচ্ছে না? আমি অনুরোধ করব মাননীয় যে প্রতিমন্ত্রী রয়েছেন ক্রীড়ার, জনাব আমিনুল হক, উনি এই বিষয়টা খতিয়ে দেখবেন এবং এই বিষয়টা নাম কারা কারা আছেন, কীভাবে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে এর আগে, যখন 5 আগস্টের পরবর্তীতেও যাদেরকে চাকরি দেওয়া হয়েছে, এখানেও আরও অনেকগুলি চাকরি দেওয়া হয়েছে যেটা গোপন। তো এই চাকরিগুলো আসলে খতিয়ে দেখা হবে কারা কোন প্রক্রিয়ায় জয়েন করেছে। একটা স্বচ্ছতা থাকতে হবে, একটা পাবলিক প্রতিষ্ঠান। তো এটা অবশ্যই আপনার এটা থাকা উচিত। শেষ প্রশ্ন, আমরা যেহেতু ওয়ার্ল্ড কাপের প্রসঙ্গটা বারবার চলে আসে, আপনার কি 2-1 ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে বা তারা এখন কি বলছে? যেহেতু তারাও এখন একটু স্বাধীন, বলতে গেলে স্বাধীনতা আমরা 5 আগস্ট পেয়েছিলাম, কিন্তু ক্রিকেটাররা মনে হয় স্বাধীনতাটা পেলেন গতকালকেই বা ইলেকশনের পর বা শপথ নেওয়ার পর। তারা কি কিছু বলেছে? আমার কাছে মনে হয় ক্রিকেটাররা এখনও স্বাধীন না, এখনও পরাধীন রয়েছেন। একটা স্বাধীন দেশে পরাধীন ক্রিকেট বোর্ড রয়েছে, যেটা আপনি বলতে পারেন যে আগের যারা এখানে আমরা বলি পাকিস্তানপন্থীতে যারা ছিল, তাদের মধ্যে থেকেই আমি দেখছি অনেকেই এখানে রয়েছে। তারা এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে এই দেশে। আবার ধরেন এখানে তো অনেকেই সেই কাজই করেছেন, কিংস পার্টির লোকজন তারা ম্যাক্সিমাম। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে আমি মনে করি ক্রিকেটাররা এখনও স্বাধীন হননি। ক্রিকেটার যেভাবে অপমানিত হয়েছেন, যেভাবে অপমান করা হয়েছে, জনাব নাজমুল ইসলাম তিনি যেভাবে অপমানিত করেছেন, তুচ্ছতাচ্ছিল্য করেছেন, তাকে সমর্থন দিয়ে প্রেসিডেন্ট বলছে খুবই মেধাবী লোক, খুবই সৎ লোক। আসলে ভাই, সততা বোঝা যায় যখন হচ্ছে আপনার অন্যের পারপাস রোধ করে দিয়ে, যেটা সার্বিক দাবি, যৌক্তিক দাবিকে রোধ করে দিয়ে আপনাদের ব্যক্তিগত পারপাস সার্ভ করে। হ্যাঁ, যখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার মাঠ সংস্কারের নামে 2 কোটি টাকা দিলেন, তখন এই নাজমুল ইসলামের নৈতিকতা কোথায় ছিল সেটা কিন্তু দেখে নাই কেউ। সেটা এরকম আরও অনেকগুলো জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকে ওইটা যদি তিনি প্রতিবাদ করতেন, তিনি এসে যদি মিডিয়াকে বলতেন বা এটা অনৈতিকভাবে এই কাজগুলো করা হচ্ছে, তখন বুঝতাম যে তিনি কতটা নৈতিক আর কতটা বাস্তবসম্মত, কতটা দেশপ্রেমিক। সেই জায়গাটা কিন্তু হয়নি। আমরা দেখছি যে শুধুমাত্র ক্রিকেটারদের বেলাতেই, কারণ তারা মনে করেছে যে ক্রিকেটাররা সবাই তামিম ইকবালের লোক। এরকম একটা আমি দেখতে পাচ্ছি যে দিব্যি যুদ্ধ করছে 24 জন পরিচালক একজন ব্যক্তির সঙ্গে। ভাই, একজন ব্যক্তিকে টেক্কা দেওয়ার জন্য এতগুলি লোক লাগে না। আপনার ক্রিকেটারদের সঙ্গে নর্মালি ভালো সম্পর্ক রাখেন, তাদের যে যৌক্তিক দাবি দেওয়া সেগুলোকে আপনার কতটা মিনিমাইজ করে পূরণ করা যায় সেটা আপনারা দেখেন, ভালো কাজগুলোর পথে থাকেন। একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক আমি দেখতে পাচ্ছি না। আপনারা লোক দেখানো যেগুলো কাজ সেগুলি করেছেন, আমি ডিসরেসপেক্ট করছি না। আপনার যেমন আম্পায়ার্স বিভাগ, যেটা এটা কিন্তু ট্রিমেন্ডাস কাজ করেছে গত 5 বছরে। হ্যাঁ, এটা হলো সবচেয়ে, বাংলাদেশ ক্রিকেটে যদি কোনো উন্নয়ন হয়ে থাকে বেসিক্যালি আম্পায়ার্স বিভাগের এই যে ইফতেখার রহমান মিঠু চেষ্টা করে নারী বিভাগের যে আম্পায়ার একদম ইন্টারন্যাশনাল হয়ে গিয়েছে, এত দ্রুত এত কিছু হওয়া, আইসিসির ইভেন্টগুলি করা, ম্যাচ পরিচালনা করা, এটা কিন্তু আনবিলিভেবল ডেভেলপমেন্ট। শুধু তাই না, কোর্স করানো হয়েছে এই যে আপনার ম্যাচ রেফারি থেকে শুরু করে সব জায়গাগুলোতে সাইমন টফেলকে নিয়ে আসা, পরিবর্তনের এই জায়গাটা এই একটা ডিপার্টমেন্টে দিয়েছে, সবচেয়ে সফল ডিপার্টমেন্ট এটা বলবো। এবং আমি বলবো যে ক্রিকেটের যদি প্রকৃত উন্নয়ন হয়ে থাকে এই 5 বছরে, বিসিবিতে যদি কোনো কিছু কাজ হয়ে থাকে সবচেয়ে একদম পরিকল্পিতভাবে, সেটা হলো যে আম্পায়ার্স ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টটাকে আমি মনে করি এরকম দক্ষ সংগঠক যারা আছেন, এইরকম দক্ষ সংগঠকদের যেই ক্ষমতায় আসুক বা নির্বাচন হোক বা না হোক, এদেরকে রাখা উচিত। কারণ হচ্ছে এরা চুরি করতে আসেনি। অনেকে ভাবতে পারে যে কারণ এদের বাপের পয়সা আছে, নিজেরা ব্যবসা করে পয়সা ইনকাম করেছে, তার বরঞ্চ ক্রিকেটে, হ্যাঁ, এখানেও ক্রিকেটে তারা অবদান রাখেন, ইনভেস্ট করেন। আপনার অনেকেই মাহবুবুল আনামকে গালি দিতে পারেন, তাকে চোর বানানোর জন্য চেষ্টা করা হয়েছে। সম্প্রতি আমরা দেখলাম একজন ভদ্রলোক যিনি হচ্ছেন যে বিভিন্ন মিডিয়া ব্যবহার করে তারপরে এই মাটি 24 লাখ টাকা, এই 24 লাখ টাকা বা 20 লাখ টাকার জন্য কি মাহবুব আনাম, আরে ভাই, আপনারা এই বোর্ডের একজনই তো 24 লাখ টাকা তার টাকা নিয়ে ক্লাবের নামে সেটা মেরে দিয়েছেন, আমেরিকা চলে গিয়েছেন মেরে দিয়ে। তো আপনার এইসব ইতিহাস যদি ফাঁস করা হয়, তখন বোঝা যায় যে আপনারা যেটা করছেন ইন্টেনশনালি, এটা তো আপনি গণশত্রুতে পরিণত হবেন, আপনারা ভালো কাজ করছেন না। আপনারা বিভেদ তৈরি করে আপনারা কিছু আমাদের মিডিয়া এরকম করার দরকার নাই। তো যারা প্রকৃত জার্নালিজম করে তাদেরকে সেই রেসপেক্টটা দেন, দেখবেন যে সেই প্রকৃত জার্নালিস্ট করে। আপনার যেটা অন্যায় হবে ন্যায় হবে, যেটা ন্যায় তুলে ধরবে, আর যেটা অন্যায়টা তুলে ধরবে। এখন আপনি যখন কাউকে ইউজ করার চেষ্টা করবেন, আপনার লোক বানাতে চেষ্টা করবেন, এটা তো খারাপ। তখন আপনার বিরুদ্ধে কেউ যাবে, আপনার পক্ষে কেউ থাকবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর